জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? ভালো আছে। আজকে উপস্থিতি কি? আজকেও তো একই অবস্থা, গত দিনের মতো। ইন্টারনেট কি সব স্লো করে দিয়েছে নাকি? না স্যার, কিছুটা স্বস্তি ফিরে এসেছে স্যার। আমরা শুরু করব। 64 মাত্র। আসছে, জাকিরুল আসছে। জি স্যার। আচ্ছা, এই তুমি কি ভয় পাইছিলে নাকি? চোখ এরকম মোটা মোটা করে ছবি উঠছ। কোথায় স্যার? তোমার ছবি যেটা আসতেছে, তোমার না একটা প্রোফাইল ছবি আসতেছে, চোখ মোটা মোটা গোল্লা গোল্লা। আর কোথায়? মেহনাজ, সিয়ার, ইঞ্জিনিয়ারিং এর সিয়ার কোথায়? স্যার ও তো একটু লিঙ্কে ঢুকতে পারছে না, একটু হয়তো ব্যস্ততার মধ্যে মনে দেখাচ্ছে ওকে। অনলাইনে এই সমস্যা, এই অনলাইনে ক্লাস হয়, তোমরা অনেক সিনিয়র স্যারের ক্লাস করতে পারছো না, যারা নিতে পারছে না ক্লাস। স্যার আসসালামু আলাইকুম। না, হ্যালো, এই তোমাকে শুনতে পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে, ও জয়েন দিছে স্যার, রেসপন্স করতে হ্যাঁ, পারতেছে না। করছে, সালাম দেওয়ার পরে। আচ্ছা, আমরা শুরু করে দিই, যেহেতু গত দিন পারিনি, আজকে যদি পরে আর সময় বের করতে পারবো না।
এই তোমরা কি দেখতে পাচ্ছ? স্যার দেখা যায়। দেখা যাচ্ছে? আচ্ছা, ইগনিশন সিস্টেম কতদিন বললাম, কতদিন এটা শুরু করেছিলাম, পরে আর শেষ করতে পারিনি। কোনগুলো কি হবে সেটাও বলেছিলাম। স্পার্ক ইগনিশন, অনেকগুলো স্পার্ক ইগনিশন সিস্টেম আছে, তো সেখানে আমরা স্পার্ক ইগনিশন সম্বন্ধে বলবো। ইগনিশন সিস্টেম কি? দেখো, সাকশন হচ্ছে, কম্প্রেশন হচ্ছে, কিন্তু ফুয়েলটা বার্ন না। সো ওটা বার্ন করার জন্য ওখানে ইলেকট্রিক স্পার্ক হচ্ছে, এটাই ইউজ করার এটাই উদ্দেশ্য। কি হবে, ফুয়েল কম্প্রেসড এয়ার ফুয়েল মিক্সচারকে বার্নিং ফেসিলেট করার জন্যই এই স্পার্ক সিস্টেম ইউজ করা হচ্ছে। কি বললাম আমি? হচ্ছে মানে কাজে রূপান্তরিত করার জন্য। নো, কম্প্রেসড এয়ার ফুয়েল মিক্সচার তোমার বার্নিংটা স্টার্ট করার জন্য ইলেকট্রিক স্পার্ক সিস্টেম ইউজ করা হয়। মানে কম এয়ার এবং ফুয়েলের মিক্সচার কম্প্রেসড হয়েছে, কিন্তু ওখানে যে টেম্পারেচার ডেভেলপ হয়েছে ওই টেম্পারেচারে ওটা বার্নিং হয় না। সো বার্নিং টেম্পারেচারে নিয়ে আসার জন্য ওখানে ইলেকট্রিক স্পার্কটা দেওয়া হচ্ছে। এখন আসে ইগনিশন সিস্টেমের জন্য কি কি রিকোয়ারমেন্টস, খাতায় লেখো। তোমরা এটা কমপ্লিটলি লিখবা। ইগনিশন সিস্টেমটাকে আমি সংক্ষেপে লিখেছি। এখানে পাঁচটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট ইগনিশন সিস্টেমের জন্য। প্রথমটা হচ্ছে ইন্টেন্সিটি অফ স্পার্ক। আমি যে ইগনিশন সিস্টেমের জন্য ইলেকট্রিক স্পার্ক সাপ্লাই দিলাম, যদি এডুকেট পরিমাণে না হয় তাহলে কিন্তু ফুয়েলটা বার্ন হবে না। মানে বলা আছে যে সাফিসিয়েন্ট ইন্টেন্সিটি থাকতে হবে ইলেকট্রিক স্পার্কের। দ্বিতীয়টা হচ্ছে ভোল্টেজ, হাই ভোল্টেজ থাকতে হবে। আমরা 12 ভোল্টের ব্যাটারি ইউজ করি, কিন্তু ইলেকট্রিক স্পার্ক তৈরি হতে 18,000 থেকে 21,000 ভোল্ট লাগে। বুঝতে পারছো? গাড়িতে ব্যাটারি দেওয়া হয় 12 ভোল্টের, কিন্তু ওখানে ইলেকট্রিক স্পার্ক হতে 18,000 থেকে 12,000 18,000 থেকে 21,000 ভোল্টেজ লাগে।
সো 12 ভোল্টকে 18,000 ভোল্টে কনভার্ট করার জন্য যে মেকানিজম দরকার হবে সেটাও ইগনিশন সিস্টেমে থাকতে হবে। আর নাম্বার অফ মলিকুলস মানে ফুয়েলটাকে বার্ন করার জন্য বা একটা সার্টেন মানে অগ্নিশিখা তৈরি হওয়ার জন্য একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনের মলিকুল লাগে, সেটা একটা বিষয়। আর প্রোটেকশন অফ ইগনিশন সিস্টেম, যেটা প্রোটেকশন অফ ইগনিশন সিস্টেম বলতে তোমার ধুলা বালি বৃষ্টি এইগুলো থেকে প্রোটেকশন করার সিস্টেমটা লাগবে। কারণ ইলেকট্রিক কোনো কম্পোনেন্ট থাকলে ওখানে যদি পানি পড়ে তাহলে ওখানে কি অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। ইলেকট্রিক যে জায়গায় গুলো থাকে ইভেন কি ওখানে আগুন ধরেও যেতে পারে। তো এর একটা প্রোটেকশন লাগবে। আর ইলেকট্রিক সিস্টেম যেহেতু আমরা বলছি যে 12 ভোল্ট থেকে 21,000 18,000 থেকে 21,000 ভোল্ট করতেছি, তো এখানে যদি আমরা প্রপার ইনসুলেশন না করি তাহলে পুরা যে গাড়ি হোক বা তোমার ট্র্যাক্টর হোক বা অন্য যাই হোক না কেন ওটা বিদ্যুতায়িত হয়ে যেতে পারে। সো এই প্রোটেকশনটা দরকার। আর ফিফথ হচ্ছে ইগনিশন টাইমিং। ইগনিশন টাইমিংটা হচ্ছে যে আমার যখন দরকার ঠিক ওই পয়েন্টে টাইমিং ইগনিশনটা হতে হবে। একটা নির্দিষ্ট টাইম থাকবে, যে সার্টেন ডিগ্রি, কোনো ক্ষেত্রে 30 ডিগ্রি, কোনো ক্ষেত্রে বলেছে 135 ডিগ্রি, এই বিষয়গুলো আছে। ভার্ব টাইমিং ডায়াগ্রাম যেটা পড়িয়েছিলাম সেই সার্টেন ক্রাঙ্ক ডিগ্রি যেটা বলে ক্রাঙ্কশ্যাফট এর যে রোটেশনাল ডিগ্রি আছে সেটা মেনটেন করতে হয়। এখানে দেখো এই দুইটা জায়গা খেয়াল করো, এটা কিন্তু এটা হচ্ছে ক্রাঙ্কশ্যাফটের সেই ক্রাঙ্কওয়েট, একটা সার্টেন ডিগ্রি রোটেশন করার পরে কিন্তু এই ভালভগুলো ওপেন এবং ক্লোজ হচ্ছে। সিমিলারলি এর সাথে ম্যাচিং করেও এই ইলেকট্রিক স্পার্কটা কখন দিবে সেটাও মেনটেন করা হয়। আমরা দেখাবো আজকে কিভাবে হয় এটা। এখন আসে ইগনিশন সিস্টেম। ইগনিশন সিস্টেম দুই প্রকার, স্পার্ক ইগনিশন, কম্প্রেশন ইগনিশন। কম্প্রেশন ইগনিশন পড়ানো হচ্ছে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে, সেটা তো তোমরা জানো। এখানে ফুয়েল সাপ্লাই দেওয়া হচ্ছে, নজেল আছে, আর একটা স্পার্ক প্লাগ থেকে ইলেকট্রিক স্পার্ক সাপ্লাই দেওয়া হচ্ছে। ইলেকট্রিক স্পার্ক ইগনিশন সিস্টেম ইলেকট্রিক স্পার্ক দেওয়া হয় টু ইগনাইট দ্য কম্প্রেসড ফুয়েল এয়ার মিক্সার অর এয়ার ফুয়েল মিক্সার। সাপ্লাই হাই ভোল্টেজ সার্জেস অ্যাজ 20,000, কিন্তু আমরা যতই বলি 20,000 এটা সাধারণত 20,000 হয় না, 18,000 থেকে 21,000 ভোল্ট হয়ে থাকে। এক্স্যাক্টলি 20,000 মেনটেন করা ডিফিকাল্ট, সেজন্য বলেছে 18,000 থেকে 21,000 মেনটেন করলেই তোমার সাফিসিয়েন্ট ইলেকট্রিক সার্জ প্রডিউস হবে। আর স্পার্ক ইগনিশন সিস্টেমকে আমরা ম্যাগনেটো এবং ইগনিশন ব্যাটারি ইগনিশন সিস্টেম হিসেবে ইউজ করা হয়। ব্যাটারি ইগনিশন এবং ম্যাগনেটো ইগনিশন সিস্টেম, সাথে আরো একটা নতুন টেকনোলজি হয়েছে যেটাকে বলে তোমার ইলেকট্রনিক ইগনিশন সিস্টেম বলে। সাথে আরো যদি আমরা যোগ করি তাহলে চলে আসবে ইলেকট্রনিক ইগনিশন সিস্টেম। কিন্তু আমরা যে এগ্রিকালচারাল ফিল্ডে যেগুলো ব্যবহার করা সেটা ম্যাক্সিমামই ব্যাটারি দিয়ে হয়, কিছু কিছু ম্যাগনেটো থাকে। আর ইলেকট্রনিক ইগনিশন সিস্টেম গুলো যেগুলো হচ্ছে অটোমোবাইল, যেটা হচ্ছে কার্স আছে, যে কারগুলোতে সাধারণত এটা ইউজ করা হয় ইলেকট্রনিক ইগনিশন সিস্টেম।
এগুলো ইউজ করলে সুবিধা হচ্ছে ফুয়েল এফিসিয়েন্ট হয়। তোমরা কি হাইব্রিড গাড়ির নাম শুনেছো? হাইব্রিড কার্স, জি স্যার। এটা কিভাবে চলে এটার নাম জানো? টেসলা। হ্যাঁ, ব্র্যান্ডের নাম জানতে চাচ্ছি না। হাইব্রিড কার কিভাবে চলে? এখানে ইঞ্জিন কয়টা থাকে হাইব্রিড কারে? গ্যাসোলিন ইঞ্জিন প্লাস ইলেকট্রিক মোটর, এর দুইটা কম্পোনেন্ট থাকে। বুঝতে পারছো? গ্যাসোলিন ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর, এই দুইটার কম্বিনেশনে চলে। সো এই সব ক্ষেত্রে আমার কোনটা, এই যে ইলেকট্রনিক ইগনিশন সিস্টেমটা ইউজ করা হয়। অন্য ক্ষেত্রে ইউজ করে, কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই ইউজ করতে হয় এগুলো, ইলেকট্রনিক ইগনিশন সিস্টেম। তা কখন কোনো রাস্তায় দেখেছো এই কোনো ট্র্যাক্টর বা পাওয়ার টিলারের নাম শুনেছো যে ওটা হচ্ছে ইলেকট্রিকে চলে? না স্যার। কারণ এখানে বলি অটোমোবাইল এর উপরে আবার বিভিন্ন ধরনের আছে, রোড ভেহিক্যাল এন্ড অফ রোড। একটা রাস্তায় চলবে আর একটা মাঠে ঘাটে যাবে। যে ট্র্যাক্টর পাওয়ার টিলার যেগুলো, এটা হচ্ছে অফ রোড। দেখবো যে হাইওয়েতে কিন্তু ট্র্যাক্টর গুলোকে উঠতে দিতে চায় না, পুলিশরা ধরে, কারণ ওটা হাইওয়ের জন্য না, ওটা মাঠে ইউজ করবে, সেই জন্য এটা তৈরি করে। কিন্তু আমাদের দেশে কি হয়, ভর্তুকিতে ট্র্যাক্টর কিনে ওই ট্র্যাক্টর দিয়ে ইট ভাটার ইট বালি সিমেন্ট এনে বেড়ায়। আচ্ছা, আমরা আর অত বেশি ডিটেলসে না যাই, তোমরা তোমাদের ইন্টারেস্টে ইলেকট্রনিক সিস্টেম কিভাবে কাজ করে পড়বা। এটা একটা স্পার্ক ইগনিশন সিস্টেম ডায়াগ্রাম, আর এটা একটা ম্যাগনেটো ইগনিশন সিস্টেমের ডায়াগ্রাম, নিচেরটা। এখানে একটা জিনিস দেখো, এখানে 4টা স্পার্ক প্লাগ আছে, 1 2 3 4। এখানেও 4টা স্পার্ক প্লাগ আছে। এখানে দেখো ডিস্ট্রিবিউটার আছে, এটাও দেখো ডিস্ট্রিবিউটার আছে, ঠিক আছে? এখানে দেখো ইগনিশন কয়েল আছে, ব্যাটারি আছে, এখানে কিন্তু নাই। এখানে ব্যাটারি ইগনিশন কয়েলের পরিবর্তে এখানে একটা ম্যাগনেট ইউজ করা হয়, যে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ভোল্টেজ ক্রিয়েট করা হয়। এখানে যেমন ব্যাটারি সাধারণত 12 ভোল্টের হয়, আর এখানে ব্যাটারি ইউজ করা হয় না, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা হয়, ম্যাগনেট থেকে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে রিকোয়ার্ড 18,000 ভোল্ট প্রডিউস করা হয়। আমরা এখন এই ব্যাটারি ইগনিশন সিস্টেম কিভাবে কাজ করে তার ডিটেলস দেখাবো। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? নাজিয়া, কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার এখান থেকে স্যার আমাদের আর কি কি পড়তে হবে শরীফুল, স্যার? কোশ্চেন আছে? স্যার কোথায়? তোমার কথা বোঝা যাচ্ছে না। স্যার এখান থেকে আমাদের কি কি পড়তে হবে স্যার? কি কি পড়তে হবে? সবই পড়তে হবে। মানে স্যার এই ফিগার স্যার এ- কোত্থেকে সেটা তো আমি তোমাকে দেখালাম যে একটা স্পার্ক ইগনিশন এবং একটা ম্যাগনেটো ইগনিশন সিস্টেমের ডায়াগ্রামটা কিরকম হয় এবং তাদের ভিতরে বেসিক ডিফারেন্স কি সেটা দেখাইছি তোমাদেরকে এখানে। আমার কথা কি বুঝছো? জি স্যার। কিন্তু এরপরে আমি ডিটেলস পড়াতে যাচ্ছি। বলে না যে একবারে
হুবহু যদি বলতো ব্যাটারি থাকে, এই থাকে, ওই থাকে, এইভাবে কাজ করার থেকে যদি আমি ডায়াগ্রামটা আগে ধারণা নিই যে এটা এই থাকে আর এটা এই থাকে না, এভাবে যদি আমি পড়ে তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা ইজি হয়। ওই জন্য মূলত দুইটা সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিচ্ছে। এখন আসি আমরা ব্যাটারি স্পার্ক ইগনিশন সিস্টেম। কম্পোনেন্ট গুলোর নাম দেখো, এটা আগের থেকে আরো একটু ক্লিয়ার, তাই না? কি কি জি স্যার। কম্পোনেন্ট থাকে? ব্যাটারি থাকে, এই জায়গা যেটা, এটাকে বলে ইগনিশন সুইচ। ইগনিশন সুইচ, এই ইগনিশন সুইচের সুইচ হিসেবে কাজ করে কি দেখবো যে কিটা দিয়ে টার্ন নিলেই এখানে একটা বৈদ্যুতিক সংযোগ, যেটা সুইচ বিদ্যুতের যে আমরা সুইচ অন অফ করি ওই কানেকশনটা চলে আসে যদি কিটা ইউজ করা হয় এখানে। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? জি স্যার। কিটাই সুইচ হিসেবে কাজ করে, এটাকে ইগনিশন সুইচ বলা হয়। এরপরে আছে ইগনিশন কয়েল। এখানে দেখো যে এটা হচ্ছে 12 ভোল্ট, আর এখানে যেটা দেয়া হচ্ছে সেটা 18,000 থেকে 21,000 ভোল্ট। খেয়াল করে দেখো, এই হাই ভোল্টেজ যেটা এখানে কনভার্ট করা আছে, লো ভোল্টেজটাকে হাই ভোল্টেজে কনভার্ট করা আছে, সেটা করা হয় ইগনিশন কয়েলের মাধ্যমে। অ্যাকচুয়ালি ইগনিশন কয়েলটাকে আমরা ট্রান্সফরমার বলে থাকি। তোমরা কি ট্রান্সফরমার পড়েছো? জি স্যার। ট্রান্সফরমার পড়ে বলে থাকি। ট্রান্সফরমার দুই ধরনের, একটা হচ্ছে ভোল্টেজ আপ করে, একটা ডাউন করে স্যার। স্টেপ আপ, আর স্টেপ ডাউন। স্টেপ ডাউন। স্টেপ ডাউন যেটা, স্টেপ ডাউন ট্রান্সফরমারটা সাধারণত দেখবা যে যখন বাসা বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয় তার আগে যে ট্রান্সফরমারটা থাকে মেইন লাইনের সাথে, ওটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওখানে 11 কেভিএ বলে, না 11 কেভি, কেভিএ না 11 কেভি, ভোল্টেজটাকে 220 ভোল্টে কনভার্ট করে। লাইনে থাকে 11,000 ভোল্ট, কিন্তু বাসায় যখন সাপ্লাই দিচ্ছে তখন 220 ভোল্ট দিচ্ছে, তাহলে এটাকে ডাউন করা হলো। কিন্তু এটার ক্ষেত্রে উল্টা, এটার ক্ষেত্রে 12 ভোল্টকে 18,000 ভোল্টে কনভার্ট করছে, এটাকে বলা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। এখানে কিভাবে কাজ করে? ফ্যারাডের সেকেন্ড ল আছে, ফ্যারাডে, ফ্যারাডে আছে না বিজ্ঞানী? জি স্যার, মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে, মাইকেল ফ্যারাডের কি তাড়িৎ চৌম্বকীয় একটা ল আছে না, জি স্যার। V1 V2 ইকুয়াল টু N1 N2, এরকম একটা সম্পর্ক না আছে না? হ্যাঁ N1 N2 সম্ভবত, N2 N1 এরকম একটা সম্পর্ক আছে কিন্তু জি স্যার। ভোল্টেজের, এটা এখানে ইউজ করা হয়। এখন আসি যে ইগনিশন কয়েলে কিন্তু দুইটা কম্পোনেন্ট থাকে, দুইটা কম্পোনেন্ট না, এখানে একটা দেখো, একটা স্টিক মতো আছে, একটা রডের মতো আছে, এটাকে কি বলে? কাঁচা লোহা বলে বা সফট আয়রন বলে। সফট আয়রন, সফট আয়রন, কাঁচা লোহার দণ্ড, দুই ধরনের ওয়্যার থাকে, এই, যেটা হচ্ছে প্রাইমারি উইন্ডিং বলে। এই প্রাইমারি উইন্ডিং যেটা, সেখানে তোমার টোটাল প্যাচ সংখ্যা থাকতে পারে 200 থেকে 300 প্যাচ থাকতে পারে। এখানে যে তার ইউজ করা হয় সে তারের ডায়ামিটার হচ্ছে 20 HWG, স্ট্যান্ডার্ড ওয়্যার বলে এটাকে।
আর সেকেন্ডারি যেটা তার কয়েল থাকে, সেকেন্ডারি কয়েলে তোমার প্যাচ সংখ্যা থাকতে পারে অ্যারাউন্ড 21,000 পর্যন্ত প্যাচ থাকতে পারে। এটা নির্ভর করবে প্রয়োজনের উপরে, আমি ভোল্টেজ কিরকম বাড়াচ্ছি। 21,000 পর্যন্ত হতে পারে। আর এখানে আরেকটা জিনিস বলি যে ওই, আর ভুলে যাচ্ছে, এখানে যে তারটা ইউজ করা হয় সেটা 38 থেকে 40 এইচডব্লিউজি। মোটা তারের সাইজ হচ্ছে 20 এইচডব্লিউজি, চিকুন তারের সাইজ হচ্ছে 38 থেকে 40 এইচডব্লিউজি। 38ও হতে পারে, 40ও হতে পারে। এখন একটা জিনিস বলো, যে আমরা যখন কোনো কিছু মিলিমিটার, মিটার বা ইঞ্চিতে বলি, যার ভ্যালু 10 মিলিমিটার বা 20 মিলিমিটার হয় সেখানে আমরা মোটা ধরি, আর 5 মিলিমিটার সেটাকে আমরা চিকুন ধরি। কিন্তু স্ট্যান্ডার্ড গেজের ক্ষেত্রে কিন্তু উল্টা হয়ে যাচ্ছে, খেয়াল করেছো কি? মোটা তারের নাম্বার হচ্ছে 20, চিকুন তারের গেজ নাম্বার হচ্ছে 38 আর 40। এটা কি? এটা কেন? এটা কি কেউ আমাকে ব্যাখ্যা করতে পারবা? স্যার SWG জিনিসটা কি স্যার? স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ বলে। জি স্যার। কেমন হলো? এখানে একটা হোল আছে, as ফর এক্সাম্পল একটা হোল আছে। এখানে হোল সাইজ কোনটার বড়? এটা বড় না? নিচেরটা স্যার বড় স্যার। এটা বড় আর এটা ছোট। কিন্তু ওয়্যার মানে কোনো কিছু গেজ বা কোনো কিছু তারের যদি আমরা স্ট্যান্ডার্ড করি, স্ট্যান্ডার্ড মাপ যাই যেটা থাকে, যার নাম্বার যত বেশি সেটা তত চিকন। অনেক সময় আমরা হচ্ছে ইলেকট্রিক যে তার কিনি, ইলেকট্রিক তার বলে যে 20, কে বলে 18, কে বলে 14, কে বলে 10। 20 নম্বর তার চিকন, হাই ভোল্টেজ দেওয়া যাবে না। 10 নম্বর তার মোটা, হাই ভোল্টেজের যে ফ্রিজ বা যা আছে, বা 18 যেটা ফ্রিজের লাইন বলো, এসি লাইন বলো, সবকিছু করা যাবে। এটা 20 তার দিয়ে করা যাবে না, কারণ কি এখানে তারের সংখ্যা কম, এখানে লোড বেশি দিলে তার পুড়ে যাবে। সে বিষয়গুলো কাজ করে। আচ্ছা, আমি তো একদম স্লাইডটা লিখে ভরে ফেলেছি। এরপরে আসে আরেকটা কম্পোনেন্ট আছে। এখানে দেখো যে প্রাইমারি কয়েলের তারগুলো কি আছে, একটা গ্রাউন্ডে গিয়েছে একটা অংশ, আর একটা অংশ পেঁচাতে এইদিকে চলে এসেছে। একটা অংশ গেল কন্টাক্ট ব্রেকারে, আরেকটা কি যাচ্ছে ক্যাপাসিটর অর কন্ডেন্সার বলে, আবার গ্রাউন্ডে যাচ্ছে। এটাকে বলে কন্টাক্ট ব্রেকার, পুরাটা সিস্টেমটাকে কন্টাক্ট ব্রেকার বলে। এটা কিভাবে কাজ করে আমি অ্যানিমেশন দিয়ে দেখাবো। আর এটাকে বলে ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটরের দেখো এখানে 1 2 4 3 বা 1 3 4 2 এভাবে সাজানো আছে। আমাদের সিরিয়ালে কিন্তু 1 2 3 4 এভাবে সাজানো নাই, এখানে সাজানো আছে 1 3 4 2 সিস্টেমে। খেয়াল করো। স্যার এটা কি ফায়ারিং অর্ডার ইয়ে স্যার? ওইটা হ্যাঁ, আমি ব্যাখ্যা করতেছি। এগুলোকে বলা হয় ক্যাম। প্রতিটা ক্যামের সাথে ক্যাম থেকে একটা করে ওয়্যার বের করে স্পার্ক প্লাগের সাথে দেওয়া আছে। খেয়াল করে দেখো, প্রতিটা ক্যামের সাথে একটা করে ওয়্যার লাগানো আছে এবং সেই ওয়্যারটা এক একটা স্পার্ক প্লাগের সাথে সংযোগ দেওয়া আছে। আর মাঝখানে দেখো একটা ইয়ে আছে, এটাকে বলে রোটর। রোটর কি হবে? এই জায়গায় অ্যাকচুয়ালি যে ইগনিশন কয়েল থেকে যে ভোল্টেজটা আসে এই জায়গায় সাপ্লাই দেওয়া হয়। যখন এখন কথা বলে যে এগুলো একটা তারের সংযোগ দেওয়া আছে আর এর সাথে হাই ভোল্টেজের সংযোগ দেওয়া আছে, তো এটা যখন যে পয়েন্টে টাচ করবে
তখন সেই ইগনিশন কয়েলে স্পার্ক প্লাগে বিদ্যুৎ প্রবাহিত হবে, তাই তো? এখানে বিদ্যুৎ আছে, এই জায়গায় যখন টাচ করতেছে এই ওয়্যার দিয়ে 1 নম্বর স্পার্ক প্লাগে হাই ভোল্টেজ আসতেছে। এটা যখন 3 নম্বরে টাচ করবে তখন 3 নম্বরে যাবে, যখন 4 নম্বরে টাচ করবে 4 নম্বরে যাবে, যখন 2-এ টাচ করবে 2 আসবে। একটা সার্টেন ডিগ্রি পর পর একটা একই সময়ে, কিন্তু সবগুলোতে না। যে এই যে রোটেশন যেটা, এটা 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির ভিতরে তোমার এই 4টা স্পার্ক প্লাগে রোটরটা কিভাবে ঘুরবে এবং ইলেকট্রিক হাই ভোল্টেজ সাপ্লাই দিবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। কোনো কোশ্চেন আছে? স্যার ওই যে ডিস্ট্রিবিউটরের ভিতরে কি ওটা কি স্যার ফায়ারিং অর্ডারের মতো করে সাজানো আছে স্যার? কোনটা? ওই যে স্যার 1 3 4 2 ঘুরতেছে যে এটা ডিস্ট্রিবিউটর। নাম্বার, এটাকে রোটর বলে, এটাকে রোটর বলে, আর এগুলোকে ক্যাম বলে। হিট অ্যানিমাল দেখাবো তোমাদেরকে, জি স্যার। আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো, এটা সবসময় ঘড়ির কাঁটার দিকে ঘুরে। তাহলে কি হচ্ছে, 1 3 4 2 1 3 4 2 1 3 4 2 এভাবে ঘুরতেছে না? জি স্যার। তাহলে এটাকে যদি আমরা বলি যে এই ইঞ্জিনে কত নম্বর সিলিন্ডারে স্টার্ট হবে ফায়ার আর কোন জায়গায় শেষ হবে, সেটা লিখতে পারবো না? জি স্যার। ফায়ারিং অর্ডারটা কি হচ্ছে? 1 1 3 3 4 2 স্যার। 4 2। যদি এটাকে আমরা উল্টায় লিখি, অথবা 2 1 3 4 এভাবে লেখা যাবে না? এক 3 4 2 অথবা 2 1 3 4 লেখা যাবে না? ধরো আমি এখান থেকে ধরলাম, ফায়ারিং অর্ডারটা এভাবে লেখে 1 3 4 2 অথবা 2 1 3 4, এভাবে ফায়ারিং অর্ডারটা লেখা হয়। স্পার্ক প্লাগের কম্পোনেন্ট: স্টোরেজ ব্যাটারি, ইগনিশন সুইচ, ইগনিশন কোয়েল, কন্টাক্ট ব্রেকার, কন্ডেন্সার, ডিস্ট্রিবিউটর, স্পার্ক প্লাগ। অলরেডি সবগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তাই না? ব্যাটারি, সুইচ, কয়েল, কন্টাক্ট ব্রেকার, কন্ডেন্সার, ডিস্ট্রিবিউটর, স্পার্ক প্লাগ সবগুলোই তো দেখালাম এক এক ডায়াগ্রামে। মনে করে দেখো তো ওই ডায়াগ্রাম আর এটা আহ, ঠিক আছে কিনা? আচ্ছা, এখন আমরা আসি প্রাইমারি সেকেন্ডারি উইন্ডিং যেটা আছে সেটা বলে। হ্যাঁ, কয়েলের আমরা ওই সময় এমনি দেখাইছি যে দুইটা অংশ, দুই ধরনের তার থাকে, একটা কাঁচা রড থাকে। ওটার এখন ক্রস সেকশনাল দেখাচ্ছে। এই যে দেখো, বাইরের দিকে যেটা আছে একটু মোটা তার, প্রাইমারি কয়েল বলে, আর ভিতরের দিকে আছে চিকন তার, সেকেন্ডারি কয়েল বলে। আর আয়রন কোর বললাম যে এটা সফট আয়রনও বলে, বাংলায় কাঁচা রড, কাঁচা লোহা বলে। কাঁচা লোহা বলতে এটা কি বলতো, কি হতে পারে? কাঁচা এবং আর্মেচার, পাকা লোহা বলতে কি বোঝো সাফিউল? আর্মেচারে তো কাঁচা লোহা ব্যবহার করা হয়। বুঝিনি। মোটরে আর্মেচারে কাঁচা লোহা ব্যবহার করা হয়। কেন কাঁচা লোহা দেওয়া হয়? তা জানি না। কাঁচা লোহা বলতে কি বোঝো? কাঁচা লোহাটা কি অ্যাকচুয়ালি? আমরা কি বলি, রুটি যদি বলি কাঁচা রুটি, কাঁচা রুটি মানে কি, এটা সিদ্ধ করা হয় না, এরকম বুঝছে না? তাহলে লোহার ক্ষেত্রে কি সমস্যা?
স্যার এটা কি স্যার পিওর স্টেট বোঝাচ্ছে, মানে অন্য কোনো হিট ট্রিটমেন্ট অবস্থা ছাড়া এরকম? ইয়েস, যেটা শঙ্কর যায় একদম, যেটা আকরিক হিসেবে পাওয়া যায়, ওখানে কোনো হিট ট্রিটমেন্টও থাকে না, ওখানে অন্য কোনো শঙ্কর ম্যাটেরিয়ালস অ্যাড করা হয় না। স্টিল যেটা কার্বন থাকে, এমএস রড কার্বন দেওয়া থাকে, কিন্তু কাঁচা লোহার ভিতরে কার্বন এগুলো কোনো আর্টিফিশিয়াল অ্যাড করা থাকে না। স্যার খনি থেকে যেটা পাওয়া যায় স্যার। খনি থেকে যেটা সরাসরি নিয়ে আসা হয় ওটাই, ওটাকে কাঁচা লোহা বলে বা সফট আয়রন বলে। এখানে দেখো যে প্রাইমারি টার্মিনাল দুইটা থাকে, পজিটিভ নেগেটিভ থাকে না ভোল্টেজের, তাই ব্যাটারির এটা এখানে লাগানো থাকে পজিটিভ এবং নেগেটিভের সাথে। আর হাই ভোল্টেজ যেটা, ওই এর উপরে একটা ক্যাপ থাকে, ওই ক্যাপ বসায় দিতে হয়। আমরা প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো, কারণ কিছু কিছু জিনিস আছে ছবি যতই দেখে না কেন আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে আসা ডিফিকাল্ট, কিন্তু প্র্যাকটিক্যালি দেখালে বুঝতে সুবিধা হবে। এখানে একটা ক্যাপের মতো এভাবে বসানো থাকে, এর ভিতরে মূলত সাধারণত ওই ওয়্যারটা লাগানো থাকে, এই ক্যাপটা এর উপরে বসায় দেওয়া হয়। এটা হচ্ছে আউটপুট টার্মিনাল বা সেকেন্ডারি টার্মিনাল বলা হয় এটাকে। ডিস্ট্রিবিউটর অ্যাকচুয়ালি ফিজিক্যালি দেখতে এরকম, আর খুললে এরকম দেখা যায়, যেটা তোমাদের অলরেডি দেখিয়েছে। প্রথমটা দেখিয়েছিলাম যে গোল যেটা, এটা এই হরিজন্টাল কাট দেখাইছে, আর এটার ক্ষেত্রে ভার্টিক্যাল কাট দেখাচ্ছে। দেখো যে প্রাইমারি এই যে ইগনিশন সুইচ কি কি দিলে এটাকে বলা হয় সুইচ, ইগনিশন সুইচ কি দিলে এখানে হাই ভোল্টেজ। ব্লু কালারের যেটা, ব্লু কালারেরটা হচ্ছে তোমার 12 ভোল্ট, এটা হচ্ছে 18,000 থেকে 21,000। এটা দেখো এই পয়েন্টটা সংযোগ দেওয়া হয়, আর এই পয়েন্টটা সরাসরি এটার সাথে দেখা আছে, এটাকে রোটর আর্ম বলে। আর এগুলো হচ্ছে ক্যাম, বারবার এই জায়গায় যাবে, এই পয়েন্টে টাচ করবে, ভোল্টেজ আসবে, এই পয়েন্টে টাচ করে ভোল্টেজ যাবে তোমার প্লাগে। আমরা কন্ট্রাক্ট ব্রেকার আর হচ্ছে কন্ডেন্সার দেখিয়েছিলাম না তোমাদেরকে ছবিতে? কন্ট্রাক্ট ব্রেকার এবং কন্ডেন্সারের কথা বলছে না? জি স্যার। ওটা এই ডিস্ট্রিবিউটর ক্যাপের ভিতরে ওইগুলো মেকানিজম করা। এটা দেখো কন্ট্রাক্ট ব্লু কালারের, এটা এখানে যাচ্ছে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে কন্ট্রাক্ট ব্রেকার, এটা হচ্ছে কন্ট্রাক্ট ব্রেকার, এখানে কন্ডেন্সার লাগানো থাকে। এটা একটা স্পার্ক প্লাগের একটা স্কিমেটিক ডায়াগ্রাম। হ্যাঁ, এটাকে বলে টার্মিনাল। তোমরা যদি মোটরসাইকেল দেখো, মোটরসাইকেলে খেয়াল করে দেখবা যে স্পার্ক প্লাগের মাথায় একটা কালো ক্যাপ দেওয়া থাকে। এর কারণ হচ্ছে ওটা হচ্ছে তোমার বিদ্যুৎ অপরিবাহী, একটা সিরামিকের কোটিং থাকে এই জায়গাটা, আর এই জায়গাটা থ্রেড করা থাকে। থ্রেড যে অংশটা তোমার ওই মোটরসাইকেলের যে সিলিন্ডার যেটা আছে, ইঞ্জিন কম্পার্ট যেটা, ইঞ্জিন পার্টের ভিতরে গ্রুপ করা থাকে, এর ভিতরে প্যাচ দিয়ে লাগিয়ে দেওয়া থাকে। আর এই ইনসুলেটর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন ওই পুরা ইঞ্জিন বা মোটরসাইকেলটা বিদ্যুতায়িত না হয়। আমি যখন প্র্যাকটিক্যাল ক্লাস নিয়েছি আগে তোমাদেরকে, বড় ভাইদের বা বড় আপুদের, তখন কিন্তু আমি মোটরসাইকেল একটা সামনে নিয়ে এসে একদম খুলে দেখাতাম, দেখো কিভাবে খোলা থাকে, কোনটার কি অংশ, এখানে কিভাবে লাগাতে হয়, সবগুলো দেখিয়েছি এবং কিভাবে চেক করতে হয়। এখানে দেখো দুই ধরনের ইলেকট্রোড আছে, একটা হচ্ছে সেন্টার ইলেকট্রোড আর একটা হচ্ছে গ্রাউন্ড ইলেকট্রোড। গ্রাউন্ড ইলেকট্রোড হচ্ছে এই অংশটা গ্রাউন্ডের সাথে লাগা থাকে। একটা তোমার বললো বিদ্যুৎ যদি আমি সার্ভিস পেতে চাই তাহলে কি হয়, নেগেটিভ পজিটিভ দুইটা অংশ থাকে। নেগেটিভটা হচ্ছে বিদ্যুৎ আর পজিটিভ থাকে হচ্ছে অন্য একটা ইয়ে। আর গ্রাউন্ড ইলেকট্রোড সেন্টার ইলেকট্রোড এর জন্য থাকতে হয়, বিদ্যুতের সার্কিট কমপ্লিট হইতে হলে তোমার গ্রাউন্ডের সাথে সংযোগ থাকতে হয়, আর্থিন বলে যেটা, আর্থিনের সাথে সংযোগ থাকতে হয়, আর্থিন থাকতে হয়। হ্যাঁ, এটা কি দেখো মাঝখানে যে রেড কালারের যেটা আছে এটাকে বলে সেন্ট্রাল ইলেকট্রোড। মূলত এখানে হাই ভোল্টেজটা দেওয়া হয়, আর এই দুটার মাঝখানে দেখে একটা ফাঁকা গ্যাপ আছে, এটাকে বলে স্পার্ক গ্যাপ।
স্পার্ক গ্যাপ। স্পার্ক গ্যাপ এটা হচ্ছে তুমি যদি আমরা ইলেকট্রনিক্স এর বা ইলেকট্রিক যদি প্রপার্টিস যে করি রিকল করি তাহলে দেখবা যে যখন কোন একটা দুইটা সংযোগ আছে, এখানে একটা পয়েন্ট আছে এখানে একটা পয়েন্ট আছে, জাস্ট ফর অ্যাজ ফর এক্সাম্পল, যখন এর ভিতরে সংযোগ দেওয়া হয় তাহলে কি ইলেকট্রন এখান থেকে প্রবাহিত হতে এই পয়েন্ট প্রবাহিত হতে থাকে। এখন কোনো কারণে যদি একটু গ্যাপ, তখন ইলেকট্রন প্রবাহিত, তখন এর ভিতরে যদি আমরা বিদ্যুৎ প্রবাহিত করি এই জায়গায় গ্যাপ হওয়ার কারণে ইলেকট্রন গুলো থাকে, ইলেকট্রন গুলো সরাসরি এটার মতো প্রবেশ চলে যেতে পারছে না, তখন ওরা একটা স্পার্ক স্পার্ক করে, কারণ এখানে একটা গ্যাপ আছে, জাম্প করে এখানে জন্য এখানে একটা স্ফুলিং গ্যাস সৃষ্টি হয়। এই প্রিন্সিপালটা এখানে ইউজ করা হয়েছে। কারণ কি, আমাদের ইঞ্জিনের ভিতরে যে ফুয়েলটা বার করতে চাচ্ছে, বার করানোর জন্য কি এখানে একটা টেম্পারেচার ক্রিয়েট করতে হবে, যার ফলে বার্ন হবে। টেম্পারেচার ক্রিয়েট করার উপরে আমি যদি এখানে একটা গ্যাপ রেখে দিই তাহলে কি ইলেকট্রনটা সেন্ট্রাল ইলেকট্রোড থেকে গ্রাউন্ড ইলেকট্রোডে যাওয়া যে সংযোগ যে কমপ্লিট করবে, করার সময় এখানে যে গ্যাপ আছে এখানে জাম্প করে করে যাবে, জাম্প করে করে এখানে আসবে, এই জাম্পের সময় যে হিট প্রডিউস হবে সেই হিটেই ফুয়েলটা বার্ন হবে। আমি কি খুব বেশি কমপ্লেক্স ওয়েতে তোমাদের বোঝাচ্ছি নাকি? না না বিদ্যুতের এই ধর্মগুলো তোমরা জানো, স্যার আছে স্যার। যেভাবে জানা আছে না? জি স্যার। কেন হয় স্যার? সংযোগ যদি বিদ্যুতের যদি প্রবাহিত আমি করতে চাই তার একটা কমপ্লিট সাইকেল লাগে না, বর্তনী কমপ্লিট করা লাগে না? জি স্যার। তো এটাই ওখানে আর্থিন ইউজ করা হয়। এখন আরেকটা আছে আমার, যে অনেক সময় বলা যায় কোন একটা মার্কেটে আগুন ধরে গেলে বলা হয় যে আহ, বিদ্যুৎ থেকে বিদ্যুতের কারণে আগুনটা ধরেছে। তাহলে কি সমস্যা ছিল যার জন্য বিদ্যুৎ থেকে আগুনটা ধরেছে ওই মার্কেটে? আর্থিং করা ছিল না স্যার, হ্যাঁ, আর্থিং করা ছিল না মনে হয় স্যার। অবশ্যই আর্থিং করা ছিল, অন্য একটা কারণ ছিল। বিদ্যুতের যে সংযোগগুলো যেটা ছিল, সংযোগের এখানে লুজ ছিল, কোনো জি কারণে স্যার। নড়াচড়া করছে এবং স্পার্ক হচ্ছে। স্পার্ক পার্ক হতে হয়েছে হতে স্যার। স্পার্ক হতে হতে ওখানে এমন কিছু ছিল যেটা আগুন ধরেছে প্রথমে। জি স্যার। দেখবা মার্কেট গুলোতে যেগুলো আছে, পুরাতন দোকানগুলো আছে, সুইচ বোর্ড কিন্তু এত টাকা খরচ করে দোকান দিয়েছে, কিন্তু সুইচ বোর্ড 200-300 টাকার জন্য ওই সুইচ বোর্ড কিন্তু ওরা ঠিক করে না, ওই একটা তার খুলে আরেকটা লাগাই দিচ্ছে, এসব করছে। কোনো কারণে যদি জার্কিং হয় বা নড়াচড়া করে তাহলে কোনো স্পার্ক হয় না। আরো বিষয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই যখন একটু খুব জোরে বাতাস বয়, রোডের যে বিদ্যুতের সংযোগগুলো দেওয়া আছে ওটা কিন্তু অনেক জোরে জোরে স্পার্ক করে, অনেক সময় সাদা আলো হয়ে যায়। খেয়াল করছো? কারো কি চোখে পড়ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওইটা হয় ওই ইয়ের সংযোগের জন্য, ওখানে সংযোগটা লুজ আছে, টাইট নাই, বাতাস হয়ে তারটা নড়া, ইলেকট্রনের যে প্রবাহটা হ্যাম্পার হচ্ছে, ইলেকট্রন জাম করতেছে বারবার, যে কারণে স্পার্ক গুলো হচ্ছে, স্ফুলঙ্গের সৃষ্টি হচ্ছে। মূলত ওই যে স্ফুলঙ্গের সৃষ্টি হচ্ছে দোকানের ভিতরেও বা মার্কেটেও ওই রকমই হয়েছিল, হয়তো কেউ খেয়াল করেনি। ময়মনসিংহের যে বাসা বিসমা, তুমি কি জানো ওই যে কি যেন বলে, গাঙ্গিমার পর হকার্স মার্কেট একদম সব আগুনে পুড়ে গিয়েছিল একবার রমজানে, জি স্যার, 2 মনে বছর আছে? আগে। স্যার এটা ওই জি স্যার মনে আছে। বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে হয়েছিল। ওখানে একটা খুব মজার বিষয় ছিল, মসজিদের কোথাও কিছু হয়নি কিন্তু আশেপাশে সব মার্কেট পুড়ে গিয়েছিল। যে ছিল তোমার কি যেন বলে এটাকে, ওখানে একটা এফএক্স এর
লোটো ময়মনসিংহের যারা আছো শোরুম আছে। জি স্যার, এপেক্স পাশে মসজিদ। হ্যাঁ, সে মসজিদ অ্যাপেক্সটা মূলত মসজিদের ওই মসজিদ কেন্দ্রিকই গড়ে উঠেছে। উপরে ছিল ওটাকে কি যেন বলে, ইতালিয়ান ব্র্যান্ড বলে, লোটো। লোটো লোটো স্যার। লোটোরও কিছু হয়নি, শুধু অ্যাপেক্স এর সব পুড়ে শেষ, আর নিচে হকার্স মার্কেট গুলো সব পুড়ে গেছে। এগুলো ওই বৈদ্যুতিক শর্ট সার্কিটের এই কারণে হয়ে থাকে। আচ্ছা, আমি একটা অ্যানিমেশন দেখে শেষ করে দিই, কারণ সময় নাই আর। লেখাগুলো পড়বা তোমরা। আচ্ছা, আজকে এই পর্যন্তই। তোমাদেরকে আমি একটা হ্যান্ড আউট দিয়ে দেবো, ইগনিশন সিস্টেম। আমার মনে হয় তখনই করবে। আর আরেকটা জিনিস আছে, এই জিনিসটা তোমাদের একটু বলে দিই।
সেটা হচ্ছে ডুয়েল অ্যাঙ্গেল। ডুয়েল অ্যাঙ্গেল ডুয়েল অ্যাঙ্গেল বলতে তোমার যে তোমার ওই যে এই দাঁড়াও এখানে বলে যে এটা একটা 4টা পয়েন্ট ছিল, এটা 4টা পয়েন্ট আছে না, 4টা স্পার্কুলার গাছে 4টা পয়েন্ট আছে। এখানে যে রোটরটা এখানে যাচ্ছিল, আর এখানে এটা তো একটা অ্যাঙ্গেল মেনটেন করেছে। সো এখান থেকে এটার শেষ হলো আর এটা শুরু হলো, এই দুইটার আগ পর্যন্ত শেষ এবং এর শুরু, এর মাঝখানের যে অ্যাঙ্গেলটা এটাকে বলা হচ্ছে ডুয়েল অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা ডুয়েল অ্যাঙ্গেলটাকে অ্যাকচুয়ালি এটাকে ডুয়েল অ্যাঙ্গেল বলে। তোমরা তোমাদেরকে আমি হ্যান্ড আউট দিব, হ্যান্ড আউট থেকে তোমরা আরেকটু ক্লিয়ারলি পড়ে নিও। যদি কারো কোনো কনফিউশন থাকে নেক্সট ক্লাসে আমার সাথে আলাপ করো। স্যার আমাদের হচ্ছে মোর্শেদ স্যার যে পার্টটা পড়িয়েছেন স্যার ওটা শীট গুলো পাই নাই। আমি নিজেও স্যারকে বলেছি কিন্তু স্যার কোনো রেসপন্স পাচ্ছে না স্যারের কাছ থেকে। জি স্যার। হ্যাঁ। আর একটা স্যার পেট্রোল ইঞ্জিনের শীট। পেট্রোল ইঞ্জিনের কোনটা দেওয়া হয়নি? স্যার একটু দেখতে হবে। দেখে আমাকে বলো, আমি দিয়ে দিব তোমাদেরকে। জি ঠিক আছে, এরপরে অনেক ক্লাস আছে অন্য স্যারের, আমি তোমাদেরকে হ্যান্ড আউটটা দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। জি স্যার। ওকে ভাই জাকিরুল, আমি এখনই পাঠিয়ে দিব। হ্যাঁ কি বলো? পেট্রোল ফুয়েল সিস্টেম এইটা স্যার মনে হয় দেওয়া হয় না শীটটা। ঠিক আছে, আমি দিয়ে দিব তোমাদেরকে। ওকে, বাই।